ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আর সন্ধ্যা 6:59 মানেই ভৌতিক অনুভূতির আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন জাহিদুল ইসলাম পিয়াল নামের এক ভাই। তিনি এই ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ভয়ের ঘটনাগুলো খুঁজতে খুঁজতে একটা বিষয় উপলব্ধি করতে পারলাম। আসলে কারোর সাথে কোনো ভয়ের ঘটনা ঘটলে তা কেন যেন তারা বলতে চান না। আমি ঘটনা সংগ্রহ করতে গেলে প্রায় এমনটা হয়। তাদের মতে যা ঘটার তা তো ঘটেই গেছে, এখন এইগুলো শেয়ার করার পরে যদি আবার কোনো সমস্যা হয়, তাই স্থানীয় মানুষ বা ভিকটিম বলতে চান না তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি একটা ঘটনা শেয়ার করব যা আমার পরিচিত এক গাছ ব্যবসায়ীর সাথে ঘটেছিল। সে আমাদের এলাকায় প্রায় গাছ কিনতে আসতেন। তার নাম মোবারক হোসেন। আমরা তাকে মোবারক কাকা বলে ডাকতাম। তার বয়স প্রায় 60 কিংবা 65 বছর হবে। তার বাড়ি হচ্ছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার কোনো একটা স্থানে। তিনি বড় জাহাজ নিয়ে আমাদের এলাকাসহ আশেপাশের এলাকায় গাছ কিনে নিয়ে যেতেন। সে অনেক পুরনো এবং বেশ নামকরা একজন গাছ ব্যবসায়ী। তো যাই হোক, মোবারক কাকা আমাকে চিনতেন, অনেকদিন ধরেই আমাদের এলাকায় আসেন। তাই তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে আমার। আমার উদ্দেশ্য ছিল মোবারক কাকার কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা জানা যায় কিনা। আমি মোবারক কাকাকে ভালোভাবে ধরার পর তিনি একটা ঘটনা শেয়ার করতে আমার সাথে রাজি হন। চলে যাচ্ছি মোবারক কাকার ঘটনায়। মোবারক কাকা কুয়েত থেকে বাংলাদেশে ফিরেছেন 5 মাস হয়েছে। দেশে ফিরে সে প্রতিবেশী বা বন্ধুদের গাছের আড়ত দেখে তার এই ব্যবসার প্রতি একটা ইচ্ছা জন্মায়। স্বরূপকাঠির প্রায় 85 ভাগ মানুষই এই ব্যবসা করেন। মোবারক কাকাও এই গাছের ব্যবসার সাথে বেশ পরিচিত। মোবারক কাকা চিন্তা করলেন তিনিও যতটুকু টাকা পয়সা জমিয়েছেন সেইটা দিয়ে এই কাঠের ব্যবসা শুরু করবেন। তার তখন বয়স কম, মানে যুবক, কিন্তু প্রায় মধ্যবয়স্ক। তার ছেলেরাও বেশ বড়। তাই তিনি কি করেন, তার এক ছেলেকে বিদেশে পাঠান আর অন্য ছোট ছেলেকে নিয়ে এই ব্যবসা শুরু করেন। মোবারক কাকা প্রায় গাছ কেনার জন্য জাহাজ নিয়ে 4-5 দিনের জন্য অন্য জায়গায় যেতেন এবং তার ছেলে তার আড়ত সামলাতেন। এভাবে তাদের ব্যবসা দিন দিন ভালোই যাচ্ছিল। গাছের চাহিদা বাড়ছে, তাই তিনি গাছ কেনার জন্য সুন্দরবনে যাওয়ার চিন্তা করেন। একদিন মোবারক কাকা এমবি টিপু 8 নামের একটা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন। তার সাথে দুজন লেবার নিয়ে যান, যাদের নাম এনায়েত আকন এবং মৌজি আলী মিয়া। এরা মোবারক কাকার গাছের আড়তের নিজস্ব লেবার এবং এই দুজন সবসময় মোবারক কাকার সঙ্গে সঙ্গে থাকতো। যেদিন তারা রওনা দিলেন ওই দিন বেশ সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছিল। মোবারক কাকা সহ তার সাথে যে 3জন আছে তার মধ্যে 2জনের নাম তো বললাম, কিন্তু ট্রলার চালকের নামটা কাকা বলতে পারেননি। তো যাই হোক, মোবারক কাকা এবং তার ওই 2 লোক ট্রলারের ছইয়ের মধ্যে বসে আছেন এবং ওই ছইয়ের মধ্যে ছিল একটা চৌকি বা খাট। বাকি অংশে ছিল চেয়ার টেবিল আর অন্যান্য কাজ করার জন্য কিছুটা জায়গা, আর চুলা ছিল বাইরে। তাদের গন্তব্য ছিল সুন্দরবন। তো যাই হোক, মোবারক কাকার সাথে গাছ কাটার যন্ত্রপাতিও ছিল। তিনি কি করেন, সুন্দরবনের আশেপাশে একটা এলাকায় আস্তানাও ঠিক করে ফেলেছিলেন। স্থানটি হচ্ছে খুলনা জেলার নামকরা একটা 5 তারকা হোটেল, যার নাম রয়্যাল হোটেল। এই হোটেলটি যেখানে অবস্থিত সেই স্থানের নামকরণ হয়েছে ওই হোটেলের নামেই। ওই এলাকার নাম রয়্যালের মোড়।
তো যাই হোক, এই হোটেলের মালিক তার হোটেলে আসা বিদেশি পর্যটক বা দেশের নামি দামি মানুষজন যখন তার হোটেলে অতিথি হয়ে আসে, তাদের জন্য একটা প্যাকেজ সিস্টেম রাখেন। যাদের ইচ্ছে আছে সুন্দরবন দেখার বা শহরের কোলাহলের বাইরে কিছুদিন থাকার বা পিকনিক করার, তাদের জন্য সুন্দরবনের কাছে ছোট্ট একটি খালের অপর পাশে, এক পাশে বন আর ঠিক অপর পাশে 3 তলা বিশিষ্ট একটা রিসোর্ট তৈরি করেন। এটা বানানোর পর প্রায় এখানে মানুষজনের ছোট ছোট দল বেড়াতে আসতো, কিন্তু অজানা কোনো কারণে তারা একদিনও সেখানে থাকতে পারতো না। আর 1 বছর পরেই হোটেল কর্তৃপক্ষ এই রিসোর্টটা বন্ধ করে দেন। ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আর মূলত এখান থেকেই মোবারক কাকা তার কাজ পরিচালনা করতে চান। সেখানে তার জন্য অনেক সুবিধাও ছিল, পাশেই বন আর নদীও আছে। তাই তার যে উদ্দেশ্য ছিল তাতে এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। আর এটা এমন প্রত্যন্ত এলাকা যে কারো খবর রাখারও অবকাশ নেই। যাই হোক, মোবারক কাকা ওই জায়গায় পৌঁছেও যান। একদম উপরের তলায় তারা থাকার বন্দোবস্ত করেন। মোবারক কাকা সহ তার দলের প্রায় সকলেই ধূমপান করতেন। আর সন্ধ্যা হতেই আশেপাশের এলাকা একদম নিস্তব্ধ হয়ে যায়। ওই রিসোর্টে তখন বিদ্যুৎ ছিল না, তাই তারা হেরিকেন ব্যবহার করতেন। প্রথম রাতে মোবারক কাকা সহ তার ওই 2জন লোক এবং মাঝি ছিলেন। তারা 3 তলার বারান্দায় বসে গল্প করছেন আর পরিকল্পনা করছিলেন। এমন সময় মোবারক কাকা দেখতে পান ঠিক নদীর অপর পাশে বনের দিকে, নদীর ভেতরে হঠাৎ একটা আগুনের গোল কুণ্ডুলি এসে পড়ে। আর ওই জিনিসটা ঝলঝল করছিল আর মাছ ধরছিল। তার সাথী এনায়েত আর মৌজি আলীকে তিনি বিষয়টা দেখান। তাদের সাথে মাঝিও ছিল। তারা সবাই গ্রামের মানুষ, তাই তারা এই বিষয়টা জানতো। তারা সবাই বলে বা তাদের মতে ও কিছু না, এরা হচ্ছে ফড়িং পোকা, এদের কাজ হচ্ছে মাছ ধরে খাওয়া। তারা নাকি মানুষকে পথ ভুলিয়ে আর মাঝে মাঝে নাকি মানুষকে ফজরের আজান না দেওয়া পর্যন্ত ঘোরাতে থাকে। এইসবই তারা ওই 4জন বলা বলি করছিল, এবং তারা এই বিষয়টা নিয়ে আর তেমন ভাবেও নি। ওই দিন বেশ রাত করেই তারা ঘুমিয়েছিল, কিন্তু মুবারক কাকা ওই গেস্ট হাউসে বেশ অস্বস্তিতে ছিলেন। তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে এটা মনের ভুলই মনে করলো। তো যাই হোক, মাঝরাতে মুবারক কাকার এক লোক এনায়েতের ঘুম ভেঙে যায়, কারণ সে অনুভব করে কেউ যেন তার পায়ে সুরসুরে দিচ্ছে। সে ভেবেছিল হয়তো সাপ হবে, তাই তিনি কি করেন, পাশে থাকা হেরিকেনের আলোটা বাড়ান, কিন্তু তিনি কিছুই দেখতে পান না। তিনি আবারও ঘুমিয়ে পড়েন। এরপর সেই রাতে আর কিছুই হয়নি। পরদিন সকাল হতেই তারা খুব দ্রুত ঘুম থেকে উঠে যায়। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। মুবারক কাকাদের আরও 2জন সহযোগীর আসার কথা ছিল, যাদের বাড়ি ওই সুন্দরবনের আশেপাশের এলাকায়। তাদের নামও কাকা বলেনি। যাই হোক, তাদের আসতে দেরি হচ্ছে দেখে মুবারক কাকা, এনায়েত আর মৌজি আলী এই 3জন মিলে চিন্তা করেন যে তারা বনের আশেপাশে একটু ঘোরাঘুরি করবে আর কিভাবে কি করা যায় সেটা দেখে আসবেন। এবং তারা এইটা ভেবেই বের হয়ে যায়। তারা আবার এটাও চিন্তা করে তারা জঙ্গলে ঢুকবে না, কারণ বন্যপ্রাণীর ভয় আছে। খাওয়া দাওয়া শেষ করে সকাল সকালই তারা বের হয়ে যায়। আর ট্রলারের মাঝিকে রান্না করার দায়িত্ব দিয়ে যান তারা। তারা বের হবার পর ওই গেস্ট হাউসে ওই মাঝি একলা পড়ে যান। সে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে খেয়াল করে তার পিছনে কিছু একটা আছে। সে ইট দিয়ে চুলা তৈরি করছিল, তখন সে এটা খেয়াল করে। তিনি ভাবছিলেন কি হয়তো রান্না করবে, তাই হয়তো বিড়াল বা কুকুর এমন কিছু হবে। তিনি এই বিষয়টা একটু অস্বাভাবিকভাবে নেননি। ওই মাঝি ভাত, ডাল আর কি যেন একটা সবজি রান্না করছিলেন। আর এর মধ্যে অন্য যে সহযোগী আসার কথা ছিল তারাও এসে পড়ে। মোবারক কাকা ওই গেস্ট হাউসের আশেপাশে থাকায় তাদের নিয়ে সময় নষ্ট না করে কাজে চলে যান।
এরপর মাঝি রান্না বেশ তাড়াতাড়ি শেষ করেন। রান্না শেষে খাবার নিয়ে তিনি 3 তলায় চলে যান। আর সেই খাবারগুলো ঢেকে রেখে পাশের নদীতে তিনি গোসল করতে যান এবং গোসল করে চলেও আসেন। আর এদিকে মোবারক কাকা, এনায়েত, মৌজি আলী এবং আর ওই 2জন লোক যারা পরে এসেছিল তারাও চলে আসে। পাশের গ্রাম থেকে বেশ কিছু জেলের দল তাদের দেখতে পায়। আর তখন মোবারক কাকা বলেন, আমার বন্ধুর গেস্ট হাউস দেখতে এসেছি, আমি মধু সংগ্রহ করি, এই কাজ শেষ হলেই চলে যাব। এভাবে তাদের একটা বুঝ দেয় মোবারক কাকা। সত্যি এই মোবারক কাকা প্রথম দিন জঙ্গলের মধ্য থেকে আসার সময় বেশ ভালো পরিমাণের মধু নিয়ে আসেন। তারা নাকি একটা গাছ কেটেছে, ছোট্ট একটা গাছ, সেটা নাকি মৌমাছির চাক ছিল। তারা সকলে গোসল করে এসে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক এমন সময় যখন খাবারের ঢাকনা ওঠানো হয় তখন তারা সবাই অবাক হয়ে যান, কারণ ভাতের মধ্যে রক্ত লেগে আছে। কোথা থেকে এমনটা হলো তা কেউই বুঝতে পারছিল না। যখন তারা সবজি আর ডালের ঢাকনা ওঠায় তখন তারা দেখেন সবজির মধ্যে ধুলোবালি মাখা আর ডালের মধ্যে মাছের আঁশে পরিপূর্ণ। এইটা দেখে সবাই খুব রাগ করে ওই মাঝির উপর। কিন্তু মাঝি সকলকে বলে যে আমি এমনটা কেন করব, আমি নিজেও বুঝতে পারছি না যে কেন এমন হলো। এই সব কিছু বলার পর সবাই বুঝতে পারে এটি হয়তো কোনো দুষ্টু প্রাণীর কাজ হতে পারে। তখন তাদের মধ্যে যে নতুন এসেছিল সে বলল, দেখুন এই বিল্ডিংটা অনেক দিন ধরে বন্ধ, এই জায়গাটা খুব একটা ভালো না। এটা বলতেই মোবারক কাকা তাকে ধমক দিয়ে থামিয়ে দেন। তিনি বলেন, এগুলো বাজে কথা, আমরা এখানে কতজন আছি, আর এই দিনের বেলায় কি এইসব হয় নাকি? মোবারক কাকা নিজেও এই বিষয়টা নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তিনি প্রকাশ করছিলেন না, কারণ তার ব্যবসা ঠিক রাখার জন্য তার গাছের প্রয়োজন ছিল। আর এখানে আসতে আসতে তার বেশ কিছু টাকা পয়সাও খরচ হয়ে যায়। আর এখন যদি লেবাররা ভয় পেয়ে চলে যায় তাহলে মোবারক কাকার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই সে একটু ভয় পেলেও কাউকে বিষয়টা বুঝতে দিলেন না। মোবারক কাকার কথা শুনে তার সাথীরা আর কেউ কথা বাড়ালেন না। ওই দিন বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল, সাথে বাজ পড়ছিল। তাই সে এবং তার দলের কেউই আর জঙ্গলে যাওয়ার কথা ভাবলেন না। ওই দিন রাতে মোবারক কাকা আর তার দলের সবাই গেস্ট হাউসের 3 তলায় বসে তাস খেলছিলেন। এমন সময় তাদের একজন ওয়াশরুমে যাওয়ার জন্য নিচতলায় আসেন। তাদের থাকার জন্য ওই গেস্ট হাউসের একটি রুম খোলা ছিল, আর বাকি রুমগুলো সব তালা মারা ছিল। তাই তাদের থাকার জন্য রুম বাদে সব বারান্দাগুলোই তারা ব্যবহার করতে পারত। এই জন্য তাদের ওয়াশরুমে যাওয়ার দরকার হলে তারা তাদের নিজস্ব ট্রলারের ওয়াশরুম ব্যবহার করত। ওই ট্রলারটা একদম গেস্ট হাউসের সাথেই নদীতে বাঁধা ছিল। ওই ব্যক্তি যখন একা একা চলে যায়, তারপর 10 মিনিট, 20 মিনিট, এক সময় প্রায় আধা ঘন্টা হয়ে যায়, কিন্তু তিনি আর ফিরে আসেন না। এটা দেখার পর সবাই তাকে উপর থেকে ডাকাডাকি শুরু করে, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের সকলেরই চোখ যায় ট্রলারের ওপর। তারা দেখেন সে ওয়াশরুম পর্যন্ত যায়নি, বা কাজ শেষে ফিরে আসার সময় ট্রলারের ডেকের উপর তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা দেখে তারা দ্রুত তাকে গেস্ট হাউসের 3 তলায় নিয়ে আসেন। তার জ্ঞান ফেরাতে তারা চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সবাই লক্ষ্য করেন ওই ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়েছে। কি হয়েছে সেটা জানতে চাইলে সে জানায় যে সে ওয়াশরুম থেকে বের হয়ে ফিরবে, এমন সময় সে দেখতে পায় মোবারক কাকা, এনায়েত এবং মৌজি আলী আর আকবর নামের একজন বসে আছেন ট্রলারের ছাদের ওপর, এবং তারাও তাস খেলছেন। আর ওই ব্যক্তিকে ডেকে বলে, আসো আমাদের সাথে এখানে তাস খেলো। ওই ব্যক্তি প্রথমে ওখানে যায় না। সে ডেকের ওপর দাঁড়িয়ে বলে, আপনারা এখানে এই অন্ধকারে বসে আছেন কেন? আর এই চাঁদের আলোতে কিভাবে তাস খেলবেন?
আপনারা নিচে আসলে তো আমার সাথেই আসতে পারতেন। এইগুলো ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই বলছিল, আর একটু একটু করে তাদের দিকে যাচ্ছিল। টলারের দিক থেকে ছাদ যে খুব বেশি একটা উপরে তাও কিন্তু না, এক প্রকার লাফিয়ে ওঠা যায়। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, আরে এমনি আসলাম, এখানকার সব কিছুই আমাদের, যেখানে মন চায় সেখানে বসে আমরা তাস খেলতে পারবো, তুমিও আসো। তখন ওই লোক বলে, তাহলে মাঝি কোথায়, সে আসবে না? এই বলে সে এসে দু হাতে ভর দিয়ে লাফিয়ে উপরে ওঠে এবং তাদের কাছে চলে যায়। ওনারা তাকে বলছে মাঝি নাকি খাবার দাবারের ব্যবস্থা করছে। এরপর সে যখন তাদের কাছে যায় তখন সে দেখতে পায় মোবারক কাকার একটা হাত নেই, একজনের একটা পা নেই, আরেকজনের চোখ নেই। বিবস্ত্র ছিল তাদের চেহারা। সে তার মুখের ভাষা হারিয়ে ফেলে। তিনি এগুলো দেখার 2-1 সেকেন্ড বাদেই দেখতে পান নদী থেকে মাঝি রূপে একজন লাফিয়ে টলারে উঠেছে। তার মুখে মাছের আধা খাওয়া অংশ, আর সাথে কিছু মাছও আছে। সে তাদের দলের অন্যদের ওই মাছ দিয়ে বলে, নাও তোমরাও খাও, এবং ভয়ানক একটা কণ্ঠে বলে, ওই বেটাকে এখানেই মেরে ফেলো, ওরা আমাদের জায়গা দখল করতে বসেছে আর আমরা এখানে বসে আছি। তখন তাদের মধ্যে একজন বলে, আরে চুপ করো, দেখো ওকে কি করি। তখন ওই লোকদের মধ্য থেকে মুবারক কাকারূপী সেই অবয়বটা তাকে একটা কাঁচা মাছ খেতে দেয় এবং বলে, শোন, তোরা এখান থেকে চলে যা, না হলে একদম জানে মেরে ফেলবো। এই বলে ওই অবয়বটা তাকে জোর করে একটা ধাক্কা দিয়ে ট্রলারের ছাদ থেকে ডেকে ফেলে দেয়। ওই ব্যক্তি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর মোবারক কাকারা এসে তাকে উপরে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরান। তো যাই হোক, এইবার মোবারক কাকার একটু ভয় লাগে। তিনি ওই দিন রাতে তার দলের সকলকে নিয়ে বসলেন। মোবারক কাকা বললেন, দেখো, প্রথম দিনের ঘটনাতেই আমি বুঝতে পেরেছি এখানে হয়তো সমস্যা আছে, কিন্তু দেখো, আমি সবেমাত্র ব্যবসা শুরু করেছি, আমার গাছের প্রয়োজন, না হলে অনেক কাস্টমার নষ্ট হবে। ইতিমধ্যে আমার বেশ কিছু টাকাও খরচ হয়েছে, এখন কি করি বলো? আমি সব কিছুই বুঝতে পারছি, কিন্তু আমার হাত পা বাঁধা। এখন তোমরা যদি এখন ভয় পেয়ে আমার কাজটা উঠিয়ে না দিয়ে চলে যাও, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। তখন যেই ব্যক্তির সাথে ওই ভয়ানক ঘটনাটি ঘটে সে এখানে থাকতে রাজি হয় না, কিন্তু অন্য সবাই বলে, যা হবার হবে, মুবারক সাহেবের কাজটা আমরা করে দিব। অনেক ভেবে তখন তারা সিদ্ধান্ত নেয় এই গেস্ট হাউসে তারা আর থাকবে না, তারা ট্রলারেই থাকবে। বনের মধ্যে ঘুরে ঘুরে কিছু গাছ নিয়ে তারা চলে যাবে, মোটামুটি মোবারক চাচার খরচটা যেন উঠে যায়। এই বিষয়ে সবাই একমত হলো। তবে ওই রাতেও তারা ওই গেস্ট হাউসেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন, কারণ সবকিছু গুছিয়ে নিয়ে ট্রলারে যাওয়া এই রাতের বেলা সম্ভব ছিল না। মোবারক কাকা ঘুমের মধ্যে টের পায় কেউ তাদের পাশে বসে কথা বলছে। তারা বলছে, এদের সাহস অনেক, ওদের সাথে এর আগে যারা এসেছে তাদের মতো করে ওদেরকে পানিতে ফেলবো। এই বিল্ডিংয়ের মালিক খুলনা থেকে 26 জন হুজুর এনে আমাদের তাড়ানোর চেষ্টা করেও পারেনি, আর এরা এসে আমাদের জায়গা দখল করে। এই বলে মোবারক কাকাকে প্রচণ্ড জোরে একটা চর বসিয়ে দেয়। মোবারক কাকা ধর্মর করে উঠে বসেন। মোবারক কাকা তাড়াতাড়ি তার সাথীদের ঘুম থেকে তোলেন এবং বলেন, আজকে রাতটা ঘুমাতে হবে না, এবং তিনি সব ঘটনা সবাইকে খুলে বলেন। তারা কেউই সেই রাতে আর ভয়ে ঘুমায়নি। পরদিন সকাল হতে না হতেই তারা সব কিছু গুছিয়ে নিয়ে ট্রলারে চলে আসেন। ট্রলার স্টার্ট দেবেন, কিন্তু দেখেন কোনো একটা অজানা কারণে ট্রলার চালু হচ্ছিল না এবং সকলের গায়েই প্রচণ্ড জ্বর। আর প্রথম দিন যে ব্যক্তি ভয় পেয়েছিল সেই ব্যক্তি ভয়াবহ রকমের অসুস্থ। তো বাধ্য হয়ে মোবারক কাকা কি করেন, পাশে একটা মস্ত বড় মাছের ঘের থেকে কিছু লোকদের ডেকে আনেন
এবং তাদেরকে ডুব দিয়ে দেখতে বলেন ট্রলারের পাখায় কিছু আটকে আছে কিনা। তারা মোবারক কাকার কথা মতো ডুব দেন, কিন্তু পাখা একদম ঠিক ছিল। তখন ওই ঘের থেকে এক মুরব্বী এসে বলেন যে ঘটনা কি বলেন তো, আপনারা এখানে অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন নাকি? আমাদের সত্য বলুন, আমরা দেখি আপনাদের সাহায্য করা যায় কিনা। তখন মোবারক কাকা তাদের সব ঘটনা খুলে বলেন। সব শুনে ওই মুরব্বী মোবারক কাকাকে বলেন, আপনারা করেছেন কি, কিভাবে এখানে 2টি রাত কাটালেন? এখানে কোনো মানুষ আসুক তা তাদের পছন্দ না। এই হোটেলের মালিক এখানে এত টাকা খরচ করেও তার ব্যবসা টিকাতে পারেনি। তিনি খুলনা থেকে 26 জন আলেম নিয়ে এসে 7 দিন বসে প্রায় 500 বিঘার মতো জমির মধ্যে এই জায়গাটি সম্পূর্ণ বাঁধিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এই গেস্ট হাউসে এমন এমন ঘটনা ঘটেছে যে মানুষ ভয়ে আর এই জায়গায় বেড়াতে আসতো না, এবং আমাদের মধ্যেও কেউ এই জায়গায় ভুলেও আসে না। গ্রামবাসী তো আসেই না। আর অনেক দিন ধরে পরে থাকতে থাকতে এই গেস্ট হাউস এখন জিনদের বসবাসের উপযোগী হয়ে গেছে। এই গেস্ট হাউসে আমরা ঘের থেকে অনেক রাতে চিৎকার শুনতে পাই। অনেকে এখানে অনেক কিছু দেখে, কিন্তু কেউই ভয়ে আসে না। তখন ওই মুরব্বী তাদের একজন হুজুরকে নিয়ে আসতে বলেন, এবং তিনি বলেন ট্রলারটিকে ঝাড়ফুঁক করিয়ে নিতে। মুবারক কাকা তার কথা মতো একজন আলেম দিয়ে ওই ট্রলার সহ তাদের ঝাড়ফুঁক করানোর ব্যবস্থা করেন, এবং আশ্চর্য বিষয়, ঝাড়ফুঁক করার পরে ট্রলার চালু হয়ে যায়। মুবারক কাকারা ট্রলার চালু হতেই ওখানকার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে ওই স্থানটা ত্যাগ করেন। তারা একটা নতুন পরিকল্পনা করেন যে আমরা এখান থেকে আর অল্প কিছু গাছ কাটব, কিন্তু আমরা ট্রলার নিয়ে বেশি দূরে গিয়ে নোঙর করে রাখব। ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি ট্রলারে থেকে রান্নাবান্না করবে, আর মুবারক কাকা, এনায়েত, মৌজি আলী আর আকবর এই গেস্ট হাউসের আশেপাশের এলাকায় কিছু গাছ কেটে নেবে, এবং সন্ধ্যা নামলে ওই ট্রলারের কাছে তারা আবার ফিরে আসবে। এমন পরিকল্পনা করে তারা চলতে শুরু করে। যখন তারা কিছু পছন্দ মতন গাছ দেখতে পায়, তখন মোবারক কাকা, এনায়েত, মৌজি আলী আর আকবর যন্ত্রপাতি নিয়ে সেখানে নেমে যায়, আর ট্রলারের মাঝি ওই ব্যক্তিকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। মোবারক কাকারা সেগুন গাছের কাছে গিয়ে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তাদের সকলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর তাদের আর কিছুই মনে নেই। ওদিকে ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি সন্ধ্যার পরপরই ওখানে আসেন, কিন্তু কোথাও কোনো জনমানুষের শব্দ তারা শুনতে পান না। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওনাদের চোখে পড়ে মুবারক কাকা সহ বাকি 3 জনকে। তাদের সাথে গাছ কাটার যে যন্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু তাদের সাথে ছিল না, আর তাদের দেখতেও কেমন যেন অদ্ভুত লাগছিল। কিন্তু যাই হোক, তারা ট্রলারে ওঠে এবং ওই গেস্ট হাউসের দিকে তাদের ট্রলার নিয়ে যেতে বলে। ট্রলার চালক এবং ওই ব্যক্তি তাদের বলেন, তোমাদের যন্ত্রপাতি কোথায়, আর এই রাতে ওই জায়গায় কেন যাব? তখন ওই বহুরূপী লোকগুলো নানা রকম বুঝিয়ে শুনিয়ে ওই গেস্ট হাউসের দিকে তাদের নিয়ে যায়। যাই হোক, এক প্রকার নিরুপায় হয়েই তারা ওই গেস্ট হাউসে আবারও যায়। সেখানে পৌঁছলে চালক আর ওই অসুস্থ ব্যক্তিকে তারা সেই গেস্ট হাউসে নিয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। তারা ওখানে পৌঁছে অবাক হয়ে যায়। গেস্ট হাউসের দিকে তাকাতেই তারা দেখতে পায় ওই গেস্ট হাউসটা যেন সেজে উঠেছে। চারদিকে প্রায় 10 ফুটের মতো লম্বা লম্বা মানুষ। তারা প্রায় 500 জন মানুষ দেখেছিল সেদিন। তাদের প্রত্যেকজনেই কিছু না কিছু কাজ করছিল। তখন তারা মোবারক কাকাকে বলেন, এখান থেকে চলুন, এখানে তো অনেক মানুষ আছে। মোবারক কাকা তাকে বলে, কোনো সমস্যা নেই, তোমরা এসো। তখন ওই অসুস্থ ব্যক্তি কিছুটা আন্দাজ করতে পেরে বলেন, না, আমরা ওখানে যেতে চাই না, প্রয়োজনে আপনারা যান, আমরা চলে যাব।
তখন মুবারক কাকারূপী ওই অবয়বটা হাসি দিয়ে বলে, কোথায় যাবি? তোদের সাথীদের নিয়ে যাবি না? এই বলে এক প্রকার টেনে হিঁচড়ে ওই দুই ব্যক্তিকে তারা ওই গেস্ট হাউসের মধ্যে নিয়ে যায়। তারা তখন দেখে ওই সময় নাকি ওই গেস্ট হাউসের সব ঘরগুলো খোলা ছিল। তাদের দোতলায় একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দুইজন আরও অবাক হন, কারণ তারা দেখেন ওখানে আগে থেকেই মোবারক কাকা, এনায়েত এবং মৌজি আলী আর আকবরকে এনে রাখা হয়েছে। আকবর অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে, আর তিনজন ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা সব কিছু শুনতে পায়, কিন্তু কিছু বলতে পারছিল না। এরপর তখন তারা বুঝতে পারে যে তারা যাদের সাথে এসেছে তারা কেউ স্বাভাবিক মানুষ নয়। তাদের একটা ঘরে আটকে রাখা হয়েছিল। কয়েকদিন ধরে তাদের নাকি জ্যান্ত মাছ খেতে দেওয়া হতো। প্রথম দিকে তারা না খেলেও ক্ষুধার জ্বালায় একসময় বাধ্য হয় তাদের এই মাছ খেতে হয়েছে। অন্যদিকে মুবারক কাকার বাড়ি ফেরার দিন হয়ে যায় এবং তার সাথে যারা গিয়েছিল কারোরই কোনো খোঁজ খবর নেই। একসময় বিষয়টা মোবারক কাকার ছেলের একটু খটকা লাগে। তিনি তার বাবা ও সাথীদের খবর পাচ্ছেন না। তার মায়ের কাছে তিনি বিষয়টা বলেন। তখন তারা স্থানীয় থানায় খবর দেন এবং তাদেরকে সব কিছু খুলে বলেন। তার ছেলে জানতো তাদের গন্তব্য কোথায়, তাই পুলিশদের সাথে করেই তারা তার বাবা ও অন্য সকলকে খুঁজতে চলে আসে। পুলিশ ওই স্থানে এসে ঠিকই তাদের ট্রলারটা উদ্ধার করেন, কিন্তু তাদের খোঁজ আর পাওয়া যায় না। প্রায় 2 দিন ধরে খোঁজার পরও তাদের না পেয়ে তারা ভেবে নেয় তারা হয়তো বাঘের হাতে মারা গেছে। আর তারা ওই ঘেরের লোকদের কাছ থেকেও আগের কথা জানতে পারে। মুবারক কাকারা ওই ঘরে বন্দি থাকার সময় তাদের খোঁজার জন্য যে মানুষ এসেছেন এটা দেখতে পেতেন, কিন্তু তাদের সাথে কথা বলতে পারতেন না। তারা কোনো কথাই বলতে পারতেন না। আর সবাই ওই গেস্ট হাউস তালা মারা দেখে ভাবেও নি যে এটার মধ্যে তারা আছে। যাই হোক, আশা ছেড়ে দেন মুবারক কাকার ছেলেরা। তারা চলে আসবেন পরের দিন সকালে। আর রাতে এই বনের মধ্য দিয়ে নদীপথে যাওয়াটাও সহজ না, তাই তারা ওই রাত ওইখানেই থাকেন। কিন্তু ওই দিন রাতে মুবারক কাকার ছেলে স্বপ্ন দেখেন কোনো একটা অবয়ব তার কাছে এসে বলেছে, তোর বাবা আমাদের কাছে আছে। তোর বাবা আর তাদের সকলকে আমরা আটকে রেখেছি। সে আমাদের বিরক্ত করেছে, তাও আমরা কিছু বলিনি। ওদের সাবধান করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওরা আমাদের একদল জিনের আবাসস্থল নষ্ট করতে চেয়েছিল। তাদের আটকে রাখতে চায়নি, কিন্তু তাদের ছেড়ে দিলে তারা আবারও এমন কাজ করবে। তুই তোর বাবার খোঁজ করা ছেড়ে দে, তোরা ফিরে যা, না হলে এবার কিন্তু তোদেরও আমরা বন্দি করে রাখব। এই স্বপ্ন দেখে তার ছেলের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তিনি বুঝতে পারেন যে তাদের বাবাকে পুলিশের সহযোগিতা নিয়ে খুঁজে পাওয়া যাবে না। তাই তিনি পুলিশদের সাথে তার এলাকায় চলে আসেন। আর ওই স্বরূপকাঠি থানা থেকে কিছুটা দূরে সারছিনা নামক একটা মাদ্রাসা আছে। ওই সারছিনা দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন, যিনি হুজুর ছিলেন, তার নামও কাকা বলেনি, তবে তাকে আমি আমির সাহেব বলে সম্বোধন করছি। যাই হোক, ওই আমির সাহেবের কাছে গিয়ে মুবারক কাকার ছেলে ও তার পরিবার সব কিছু খুলে বলেন আর তাকে অনুরোধ করেন যেন সে এই বিষয়টার একটা সুরাহা করে দেন। ওই আমির সাহেবের অনেক ছাত্র জিন ছিল, যা ওই এলাকার অনেকেই জানতেন। আমির সাহেব হুজুর মোবারক কাকার কাজের কথা শুনে খুবই রাগ করেন আর বলেন, যেহেতু মোবারক মিয়ার সাথে আরও কিছু দিনমজুর রয়েছে, তাদের জন্য আমি এই বিষয়টা দেখব, কিন্তু তোমার বাবা যে উদ্দেশ্য নিয়ে ওই জায়গায় গিয়েছে এইসব বিষয় আমি একেবারেই বরদাস্ত করি না। যাই হোক, শেষমেশ আমির সাহেব হুজুর তার জিন ছাত্রদের সাহায্য নিয়ে মুবারক কাকাদের সাথে কি হয়েছে সেটা জানার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আমির সাহেব হুজুর তাদের বলেন
তার ছাত্রজিনরা তাকে খবর দিয়েছে যে তোমার বাবা সহ সকলে ভালো আছেন, আর তারা জিনের আস্তানায় বন্দী হয়ে আছেন। তার জিনেরা খবর এনেছে তাদের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ করেছে ওই এলাকার জিনেরা। তারা তাদের বাসস্থান নষ্ট করেছে। তোমাদের বাবা ও তার দলের জন্য ওখানকার একজন জিনের অনেক প্রয়োজনীয় জিনিস নষ্ট করে পানিতে ফেলে দিয়েছে, তাই তারা তাকে ছাড়বে না। আর আমার জিনদের দিয়ে তারা আমাকে খবর পাঠিয়েছে আমি যেন এর ভেতরে না আসি, কারণ তোমার বাবারা অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিল। তারা সুন্দরবনের গাছ চুরি করতে গিয়েছিল। এরপর আমির হুজুর বলেন, আমি 2 দিন পরে ওই গেস্ট হাউসে গিয়ে কিছু রিচুয়ালের মাধ্যমে তাদের মুক্ত করার চেষ্টা করব। এই 2 দিন আমার ছাত্ররা ওখানে গিয়ে ওই দুষ্ট জিনদের সাথে সখ্যতা করবে এবং তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করবে। যদি তারা তোমার স্বজনদের নিয়ে না আসতে পারে তাহলে আমি গিয়ে নিয়ে আসব। তোমরা চিন্তা করো না, আল্লাহকে ডাকো, এই বিপদ কেটে যাবে। যাই হোক, 2 দিন পরে আমির সাহেব হুজুর আর তার খাদেম এবং মুবারক কাকার ছেলে ওই স্থানে যান। তিনি নাকি শুধুমাত্র ওই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। তাতেই নাকি ওই গেস্ট হাউসের তালা একা একাই খুলে যায়। এবং তা শুধু মুবারক কাকা এবং তার সাথীরা আর জিনরাই দেখেছে। মুবারক কাকা বলেন, যখন হুজুর আজান দিচ্ছিল তখন তারা জানালা দিয়ে হুজুরকে এবং অন্যান্য যারা ছিলেন তাদেরকে দেখতে পেতেন, কিন্তু তাদের এমন একটা মায়াজাল দিয়ে আটকে রাখা হয়েছিল যে তাদেরকে কেউ দেখতে পেত না। আজান দেওয়ার সাথে সাথে জিনদের ওই পোশাক তছনছ হয়ে যায়, আর জিনদের সর্দার হুজুরের কাছে ক্ষমা চান। তারা তাদের ফিরিয়ে দেন, কিন্তু ওই মুবারক কাকা সহ বাকি সবাই অজ্ঞান অবস্থায় ছিলেন। আর তাদের মধ্যে যে ব্যক্তি একটু অসুস্থ ছিল সে মারা যান, আর বাকি সবাইকে হুজুর জার ফুকের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে সুস্থ করে দেন। এটাই ছিল ঘটনা। মুবারক কাকা আমাদের এলাকায় গাছের কাজের জন্য এখনো প্রায় আসেন। কিছুদিন আগেই আমি এই ঘটনাটি তার কাছে পেয়েছি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।